আর আমি 2015 সালে আমি যখন জেল থেকে বের হই, আমি এতটুকু নির্যাতনের শিকার হয়েছি যে হুম। হসপিটালেই শুধু আমাকে 12 মাস থাকতে হয়েছে। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি, এরপরে জুলাই আগস্টের আন্দোলনে ডিবি অফিস আমাকে টার্গেট করে শুধু দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছিল যে রবিউল ইসলাম না কখন ডিবি অফিসে অ্যাটাক করে হামলা করে। যদি বলেন যে 5 আগস্টের আগে আমাকে পাননি, তাহলে হয় আপনার ব্যর্থতা, না হলে আমার ব্যর্থতা। আমারই ব্যর্থতা আমি বলবো। তো দেখেন, আমি 5 আগস্টের আগে না, শুধু 2012 সালে আমাকে প্রেস ক্লাবের সামনে, আপনি আমার সোশ্যাল মিডিয়াতে গিয়ে দেখবেন যে 2012 সালে আমার আন্দোলন করতে গিয়ে ইলিয়াস ভাই গুমের আন্দোলন করতে গিয়ে প্রেস ক্লাবের সামনে প্রথমে আমি একবার আমাকে পুলিশ থাবা দেয়। থাবা দেওয়ার পরে আমি দৌড় মেরে চলে যাই। চলে যাওয়ার পরে আমার গেঞ্জি ছিঁড়ে আমি টেনে বেরিয়ে চলে যাই। এরপরে আমি রাস্তার থেকে ভ্যান গাড়ির উপর থেকে একটা জ্যাকেট কিনি, সোয়েটার কোয়ালিটি, শীতের দিন সোয়েটার কোয়ালিটির একটা জ্যাকেট কিনি গুলিস্তান থেকে। আমি সেই জ্যাকেটটা পরে আবার প্রেস ক্লাবে যাই। যাওয়ার পরে তখন পুলিশের সাথে আমার ব্যাপক বাকবিতণ্ডা হয়। হওয়ার পরে পুলিশ আমাকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে আমার হাত পা মনে করেন টেবিলের উপরে রেখে রড দিয়ে পিটাই, আবার পুলিশের লাঠি দিয়ে পিটাই। আমি জেলখানায় যাই, বের হই। 2012 সাল থেকে এ পর্যন্ত আমার টার্গেট সবসময় ছিল যে শত প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে আমি আন্দোলন সংগ্রামে 1 নাম্বার থাকবো। তো ইনশাআল্লাহ আমি তো আর সকলের জরিপ নিতে পারি না। আমার সার্কেল বা আমার সাথে যারা চলাফেরা করে তারা সকলেই আমাকে বলে যে 2012 সাল থেকে আমি এখন পর্যন্ত আন্দোলন সংগ্রামে 1 নাম্বারেই আছি। আমি কখনো আন্দোলনে দুয়ে যেতে চাইনি। আমার নামে 2014 সালে বাংলা মোটরে পুলিশ মার্ডার মামলা হয়েছে, পরিবাগের ত্রিপল মার্ডার মামলা হয়েছে, শাহবাগের বিহঙ্গ পরিবহনের মামলা হয়েছে, মৎস্য ভবন পুলিশ মার্ডার মামলা হয়েছে, মাগুরায় 6 মার্ডার মামলা হয়েছে। আমাকে হাইকোর্ট থেকে ধরে নিয়েই একবার 5 দিন আর 2 দিন কোর্ট আর কি দিয়ে 7 দিন রেখেছিল। 5 দিন শুধু গুমই করে রেখেছিল। তো এরকম অনেকবার। আর আমি 2015 সালে আমি যখন জেল থেকে বের হই, আমি এতটুকু নির্যাতনের শিকার হয়েছি যে হুম। হসপিটালেই শুধু আমাকে 12 মাস থাকতে হয়েছে। একদম হুম। ঢাকা মেডিকেলে কারাবন্দি অবস্থাতে আমার এমন অবস্থা করেছে, টর্চার করে, যে আমার 12 মাস হসপিটালেই থাকতে হয়েছে। আমি যখন বের হয়েছি, বের হওয়ার পরে আবার আন্দোলন শুরু করার পরে আমাকে ধরে আবার গুলি করে দেয়া হয়েছে। তো আমি জানি না আপনার ব্যর্থতা না আমার ব্যর্থতা। না, আমারই ব্যর্থতা হবে। কারণ আপনি যে নির্যাতনের কথা বললেন, অবশ্যই আপনি গুম ছিলেন, অত্যাচারের শিকার হয়েছেন। 15 বছরের অত্যাচার কম না। হয়তো আমাদের দূরে থাকার কারণে কোনো, বাট বিএনপির বা বাংলাদেশের নির্যাতিত মানুষদের 4-5 বছর ধরে আমরা মোটামুটি কাজ করে যাচ্ছি। তো এটা হয়তো বা কোনো কারণে ব্যর্থ। কিন্তু ইদানিং আপনাকে আমরা খুব মানে দেখতে পাচ্ছি আরকি। সামনের সারিতে দেখতে পাচ্ছি, নেতৃত্বে দেখতে পাচ্ছি। তো এখানে ইদানিং অনেক দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই কারণে যে আমরা যখন আন্দোলন করেছি তখন আমাদের ফেসবুক গুলোও অনেকভাবে ডিঅ্যাক্টিভ করে রাখতে হয়েছে। তারপরে আমরা ফোন ব্যবহার করতে পারি নাই। রাজপথে আন্দোলন সংগ্রামে ঠিকমতো ফোন ব্যবহার করতে পারি নাই। এবং আপনি জানবেন যে 28 অক্টোবর যখন ওই যে পল্টন ময়দানের যে সমাবেশ, এই 28 অক্টোবরে প্রেস পরা একটা ছেলেকে আপনারা দেখেছিলেন যে পুলিশ খুঁজেছে, ব্যাপক আকারে খুঁজেছে। ওই ছেলেটা আমি ছিলাম। এবং 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্বৈরাচার সরকারের পেটুয়া বাহিনীদের মানে বলতে পারেন ওয়ান কাইন্ড অফ 2 জন 4 জনের একজন হারুন প্রেস ব্রিফিং করতো সকালবেলা আমার নাম নিয়ে শুরু করে, এবং সকালবেলা শুরু করতো, রাত্রে আমার নাম নিয়ে শেষ করতো। আপনি হয়তো জানবেন যে এখন পর্যন্ত ডিবি অফিসের 2 পাশে 2টা ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি, এরপরে জুলাই আগস্টের আন্দোলনে
ডিবি অফিস আমাকে টার্গেট করে শুধু দুই পাশে ব্যারিকেড দিয়ে রেখেছিল যে রবিউল ইসলাম নয়ন না কখন ডিবি অফিসে অ্যাটাক করে, হামলা করে। হুম। মানে আপনি এতটা ভয়ঙ্কর ছিলেন তাদের কাছে, মানে আতঙ্কের জায়গা ছিলেন, আতঙ্কের জায়গা আমি ছিলেন। শেখ হাসিনা সরকারের কাছে আতঙ্ক হওয়ার জন্য চেষ্টা করেছি। হুম। সেই সময়ে কি আপনার বড় বড় চুল ছিল, দাড়ি ছিল, মানে সেই সময়কার হ্যাঁ, নাকি সেই সময় আমি বিভিন্ন ছদ্মবেশে রাজপথে আসতাম, যেহেতু ওরা আমাকে যখন অ্যারেস্ট করার মানে আমাকে অ্যারেস্ট করার জন্য যেহেতু আমার আশপাশের লোকজনদেরকে অ্যারেস্ট করতো, তখন তারা আমাকে বলতো যে আহ, তাদেরকে ডিবি অফিসের রুমের ভিতরে নিয়ে আমার 30 প্রকার ছবি, চশমা ছাড়া, চশমা দেওয়া, দাড়িয়ালা, ছোট দাড়িয়ালা, গোপ দেওয়া, বিভিন্ন রকম করে তারা আমার ছবিগুলা টানিয়ে টানিয়ে দেখাইতো যে এইভাবে করলে এইভাবে করলে, এবং পুলিশদেরকে এটার উপর আলাদা ট্রেনিং করানো হতো যে রবিউল ইসলাম নয়নকে গ্রেপ্তার করতে হবে, যে কোনো মূল্যে হোক গ্রেপ্তার করতে হবে। এই কারণে আমি বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করতাম। আর তাছাড়া হচ্ছে যে আমার দাড়িটা পরবর্তীতে আমার কাটতে হয়েছে। আমার অনেকদিন যাবত দাড়ি রাখার কারণে আমার মুখে ফাঙ্গাস হয়ে গিয়েছিল, যে কারণে আমার দাড়ি চুল কাটতে হয়েছে।